অবসরে যাওয়া শিক্ষকদের পেনশনের অর্থ পেতে ঘুষ, হয়রানি জাতির দীনতা, বললেন প্রধানমন্ত্রী। তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, আমি মনে করি সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসাবে আমাদের হীনতাই প্রকাশ পায়। বিএনপির স্থায়ী কমিটিতে নতুন 4 মুখ। সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য হলেন রিজভী, আমান, ফরহাদ, ইসমাইল। হাম উপসর্গে 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যু। চলতি মৌসুমে প্রাণহানি ছাড়ালো 900। বাংলাদেশে থাকা 3 লাখেরও বেশি রোহিঙ্গা রাখাইনে শর্ত সাপেক্ষে ফিরিয়ে নেয়ার আশ্বাস মিয়ানমারের। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি। অবসরে যাওয়া শিক্ষকদের পেনশনের অর্থ পেতে ঘুষ ও হয়রানি জাতির দীনতা বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অন্য আরেক অনুষ্ঠানে তাগিদ দেন চিকিৎসক, রোগী এবং স্বজনের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান জোরদারের। বলেন, শিক্ষকদের বা চিকিৎসকদের উপর বিশ্বাস না থাকলে রোগীদের বিদেশমুখিতা বন্ধ করা যাবে না। 2022 সাল থেকে অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের অর্থ থেকে বঞ্চিত ছিলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা। তবে ক্ষমতায় এসে এই বঞ্চনা অবসানের উদ্যোগ নেয় সরকার। দেয়া হয় প্রায় 2100 কোটি টাকার বেশি বিশেষ বরাদ্দ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সারা দেশে একযোগে বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ছাড় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যে শিক্ষকগণ সারা জীবন শিক্ষা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের অর্থ পেতে ঘুষ এবং ভোগান্তি পোহানো জাতির দীনতার প্রকাশ। শিক্ষক সমাজ যারা নীতি, নৈতিকতা আর আদর্শের বাণী শিখে লাখ ও কোটি শিক্ষার্থীদের বড় করে তুলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, আমি মনে করি সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসাবে আমাদের হীনতাই প্রকাশ পায়। অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে ঘুরতে হবে না। আর কোনো মধ্যস্বত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায়, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এটি ইনশাআল্লাহ। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যার নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শন করেন নবনির্মিত ভবন। এ সময় তিনি বলেন, সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায় যেখানে চিকিৎসার জন্য কাউকে দেশের বাইরে যেতে হবে না। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। সরকার যতই উদ্যোগ গ্রহণ করুক, চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, সর্বোপরি স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের ভূমিকার উপরেই স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার সাফল্য নির্ভর করছে। প্রধানমন্ত্রী জোর দেন চিকিৎসক, রোগী ও স্বজনদের আস্থার সম্পর্কের ওপর। বলেন, চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়নে এটি অত্যন্ত জরুরি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদ, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম এবং ইসমাইল জাবিউল্লাহকে দলের স্থায়ী কমিটিতে যুক্ত করেছে বিএনপি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যুক্ত করা হয়েছে তাদের। এই নিয়ে স্থায়ী কমিটির সদস্য সংখ্যা দাঁড়ালো 18-তে। এর আগে বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনীত করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল। আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বেগম খালেদা জিয়া। পল্টনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এই কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাংলাদেশের ভাগ্যের সঙ্গে বেগম খালেদা জিয়ার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত।
দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দীর্ঘদিন সংগ্রাম, লড়াই, নিজের প্রশ্নে আপোষ না করা, দলকে ধারণ করা এবং নেতা কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া, এই মহান নেত্রী আমাদের মাঝে আজকে নেই, কিন্তু তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। হাম উপসর্গে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি মৌসুমে প্রাণহানি ছাড়ালো 900। 24 ঘন্টায় হাম উপসর্গে নতুন রোগী শনাক্ত 798 জন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, গেল 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 99 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগের মৃত্যুর সংখ্যা 803। এখনো পর্যন্ত নিশ্চিত হাম রোগী 17,800 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,41,776। গ্যাস সংকট তীব্র হচ্ছে রাজধানীবাসীর। অনেক এলাকায় দিনের বেশিরভাগ সময়ে জ্বলছে না চুলা। এমন পরিস্থিতিতে আবাসিক গ্রাহকদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানও। ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ সারি। চালকরা বলছেন, চাপ কম থাকায় মিলছে না পর্যাপ্ত গ্যাস। দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। পরিস্থিতি মোকাবেলায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান যানবাহন চালকরা। মজুত গ্যাস দিয়ে সামিট এক্সেলারেট টার্মিনাল আংশিক চালু হয়েছে। পূর্ণ সক্ষমতার চেয়ে কম হলেও আজ জাতীয় গ্রিডে যোগ হয়েছে 240 কোটি ঘনফুট গ্যাস। তবে এখনও খালাস হয়নি এলএনজি বাহী সাগরে অপেক্ষমান কার্গো। পেট্রোবাংলা জানায়, আজ সকালে সামিট থেকে প্রায় 46 কোটি ঘনফুট এবং এক্সেলারেট থেকে প্রায় 30 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এতে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে প্রায় 240 কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে সামিটের টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে শুক্রবার সন্ধ্যায় ধীরে ধীরে চালু হয়। তবে তখনও কারিগরি সমস্যায় এক্সেলারেট এনার্জির আংশিক সচল অংশ টার্মিনালে ফের বন্ধ হয়ে যায়। মেরামতের পর রাতে ফের শনিবার থেকে দুটি টার্মিনালই আংশিকভাবে সরবরাহ শুরু করে। পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের সুদৃঢ় ভিত্তির উপর বাংলাদেশ ভারত সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে। ভারতের 80তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা থেকে শুরু করে স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের অংশীদারিত্ব এগিয়ে যাচ্ছে। একই সাথে বাণিজ্য ও সংস্কৃতি সহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করার কথা জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের সাথে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার ভারতের ব্যাপক সুযোগ রয়েছে। এর আগে বারিধারার ভারতীয় হাই কমিশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দেশটির জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। As we celebrate our independence, it is only fitting to reflect on special relationship we share with Bangladesh, the roots of our respective freedom struggles and deeply entwined, built on this solid bedrock of shared history, mutual respect, and partnership continues to flourish. চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস শিপইয়ার্ডে ভয়াবহ দুর্ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে ইয়ার্ড পরিদর্শন করেন এমন সিদ্ধান্ত জানান শিল্প সচিব ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। জানান, হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণে দুর্ঘটনার ধারণা করা হলেও প্রকৃত কারণ উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মালিকপক্ষ জানায়, ক্লিনিং সার্টিফিকেট দেয়া প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা হবে। দুর্ঘটনায় অসুস্থ সবাই এখন আশঙ্কামুক্ত। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নিহতদের মরদেহ। শুক্রবার সকালে গ্যাসের বিষক্রিয়ায় 9 জনের মৃত্যু হয়। ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। রাজধানীর বিমানবন্দর এলাকার ডিএল ফিলিং স্টেশনের 1,21,75,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে ডিবি। তবে নাগালের বাইরে মূল হোতাসহ আরও অনেকে। সংবাদ সম্মেলন করে ডিবি জানিয়েছে, দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের পরিকল্পনা করে আসছিল গ্রেফতার আসামিরা।
গেল রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে ডিএল ফিলিং স্টেশনের কাভার্ড ভ্যান আটকে ও কর্মচারীকে কুপিয়ে ছিনতাই করা হয় ১,২১,৭৫,০০০ টাকা। ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে তদন্তে নামে পুলিশ। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৫ জনকে। উদ্ধার করা হয় লুণ্ঠিত ১২ লাখ টাকা, নকল র্যাবের পোশাক, আগ্নেয়াস্ত্র, গুলি ও মোটরসাইকেল। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে প্রথমে ইলিয়াস শিকদার এবং জাফরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এই ডাকাতির ঘটনা ঘটায়। এর আগেও তারা এমন বড় ধরনের ডাকাতি করেছে। যাদের নাম পেয়েছি তাদের আমরা অন্য কিছু অ্যানালাইসিস করে যে দেখলাম যে ঢাকা শহরে একাধিক ঘটনার সঙ্গে জড়িত আছে। আমরা যে সাগর বাড়িকে গ্রেপ্তার করেছি আপনাকে বললাম যে তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে এবং অন্যান্য যে আসামি আছে তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। বাকি টাকা উদ্ধারে চলছে অভিযান। ঘটনার সঙ্গে জড়িত আরও প্রায় ৬-৭ জন আছে এবং আরও কিছু টাকা উদ্ধার করতে বাকি আছে। এই বাকি টাকা উদ্ধার এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য ঢাকা মহানগর পুলিশের তৎপরতা অব্যাহত আছে। ৫ জনকে গ্রেপ্তার করা হলেও ঘটনার মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। মূল যে মাস্টারমাইন্ড সে এখনো পলাতক আছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। সিলেটের রায়নগরে চাঞ্চল্যকর স্বামী স্ত্রী ও গৃহকর্মী হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে কোতোয়ালি থানায় মামলাটি করেন নিহত দম্পতির মেয়ে যুক্তরাজ্য প্রবাসী সেলিনা সুলতানা। সেখানে তিনি সম্পত্তি নিয়ে পূর্ববিরোধের জেরে ভাড়াটে খুনি দিয়ে এই হত্যাকাণ্ডের দাবি করেন। অভিযোগ করেন হত্যার পর থেকেই বাসার সব দলিল, ভূমি সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে যায় খুনিরা। এর আগে গতকাল বাদ আসর নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের জানাজা হয়। পরে হজরত মানিক পীর রাদিয়াল্লাহু আনহুর মাজারের কবরস্থানে দাফন করা হয় তাদের। এছাড়া গৃহকর্মী তাহমিনার জানাজা ও দাফন হয়েছে বৃহস্পতিবার সুনামগঞ্জে তার নিজ বাড়িতে। মাদারীপুরের কালকিনিতে একটি মাদ্রাসার সামনে হাত বোমা বিস্ফোরণে 4 শিক্ষার্থী আহত হয়েছেন। সকালে পৌর এলাকার গোপালপুর দারুসুন্নাহ মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মাদ্রাসার সাথে থাকা ইমন সর্দারের বাড়ির সামনে বোমাটি বিস্ফোরিত হয়। এ সময় সেখানে থাকা আবিদা, জান্নাত, মিনহা ও মাইমুনা আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ। যশোরের কেশবপুরে হাত বোমার বিস্ফোরণেও একজন আহত হয়েছেন। নাথপাড়া মোড় এলাকায় বোমাটি রেখে যায় কে বা কারা।